আমার স্বামী আমার মেয়েকে বলছিল, প্রিয়া, তুমি কি আমার কথা মতো সব করতে রাজি আছো? তখন প্রিয়া উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি রাজি। তারপর প্রিয়া বলল, বাবা, আমি এখনো বিয়ে করতে চাই না। তার এই ইচ্ছেটা আমার কাছে একটু অদ্ভুত লাগল। তখন আমার স্বামী বলল, প্রিয়া, আমি তোমার ভবিষ্যতের কথা ভেবেই এই কাজটা করতে বলছি। আমার কথা মতো কাজ করো। প্রিয়া উত্তর দিল, কিন্তু বাবা, আমি এমনিতেই মানসিকভাবে কষ্টে আছি। আর আপনি আমাকে এমন কিছু করতে বলছেন যা আমি বুঝতে পারছি না। আমি তখন থেকেই আন্দাজ করছিলাম যে বন্ধ ঘরের পেছনে কিছু ঘটছে। হঠাৎ আমার স্বামীর কণ্ঠ শুনতে পেলাম। সে বলছে, প্রিয়া, আমি যা বলেছি সেটা করলে তোমারও ভালো হবে। আমার স্বামী বলল, প্রিয়া, ভুল বুঝো না। আমরা যা করছি তা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তোমার এবং আমার ভালোর জন্যই করছি। হঠাৎ আমি প্রিয়ার কান্নার শব্দ শুনতে পেলাম। সে বলছিল, বাবা, আমি অনেক কষ্টে আছি। এরকম কথা শুনে আমি বুঝলাম কিছু একটা ঠিক হচ্ছে না। এই পরিস্থিতিতে আমি তার ঘরে ঢুকে গেলাম। তারপর যা দেখলাম তা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। আমার গল্পগুলো তোমরা শোনো, কিন্তু সাবস্ক্রাইবই করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি সুমি, ১৫ বছরের বিবাহিত জীবন কাটাচ্ছি এবং আমাদের মেয়ে প্রিয়া, যার বয়স এখন ১৫ বছর, সে এখন আমাদের সাথে থাকে। ওকে দেখলে মনটা ভালো হয়ে যায়। আমার মেয়ে অনেক সুন্দর ছিল। আমরা সবসময় চাইতাম আমাদের মেয়ে ভালোভাবে বড় হোক, একটা ভালো চাকরি করুক। প্রিয়া শহরে থেকে পড়াশোনা করছিল, আর তার জন্মের পর থেকে আমার স্বামীর জীবনেও অনেক পরিবর্তন এসছে। ছোটবেলা থেকেই আমরা প্রিয়ার জন্য বড় বড় স্বপ্ন দেখতাম। ওকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। প্রিয়া খুবই মেধাবী ছিল। প্রিয়া ছিল একজন পরিশ্রমী মেয়ে। সবসময় পড়াশোনায় প্রথম হতো। সে শহরের একটি নামকরা স্কুলে ভর্তি হয়েছিল। আমি আর ওর বাবা ওর নিরাপত্তা নিয়ে সবসময় চিন্তিত ছিলাম, তাই প্রায়ই ওকে ফোন করে পড়াশোনার খোঁজখবর নিতাম। কিন্তু আজ বাড়িতে প্রায় ১০ মাস পর প্রিয়া বাড়িতে আসে। আমি ওকে দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। আগে ওকে বেশ রোগাপাতলা লাগত, কিন্তু এবার ওর শরীর কিছুটা ভরাট হয়েছে। ওকে দেখতে বেশ ভালো লাগছে। বাড়িতে এসে প্রিয়া আমাকে বলল, মা, বাবা কি অন্য শহরে কাজে ব্যস্ত? আমি ওকে জিজ্ঞেস করলাম। ওর আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। ওর মুখের কথাগুলো আমাকে চিন্তিত করল। ওকে শান্ত করার জন্য ওর ঘরে ঢুকলাম। দেখলাম কিছুটা সময় চুপচাপ বসে আছে। আমি ভাবলাম হয়তো কোনো ছোটখাটো সমস্যা। প্রিয়া সবসময় হাসি খুশি থাকত, মজার কথা বলত, কিন্তু আজ ওর মুখে কোনো হাসি নেই। আমি চিন্তা করতে লাগলাম হয়তো পড়াশোনার চাপ বা কলেজে কিছু ঘটেছে। আগে ওর ঘর সবসময় পরিচ্ছন্ন থাকত, কিন্তু আজ ঘরটা একটু অগোছালো। আমি ওর ঘরে গিয়ে কথা বলার চেষ্টা করলাম। বললাম, তোমার বাবাকেও আসতে হবে। সবাই মিলে একটা সমাধান বের করতে হবে। প্রিয়া বিরক্ত হয়ে বলল, মা, তুমি কি শুধু প্রশ্ন করবে নাকি আমাকে একটু ফ্রেশ হতে দেবে? এই কথা বলে প্রিয়া বাথরুমে ফ্রেশ হতে গেল। আমরা তখন ওর বাবার সাথে বসেছিলাম। প্রিয়া এসে ওর বাবার দিকে তাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। অনেকদিন পর বাবাকে দেখে ওর চোখে জল চলে এলো। আমি বুঝতে পারছিলাম ও বাবাকে মিস করেছে। ওকে দেখে আমি একটু সরে গিয়ে ওদের একা থাকতে দিলাম, যেন ও মন খুলে কথা বলতে পারে। যদিও আমি ঠিক বুঝতে পারছিলাম না ওর ভেতরে কি চলছে। তারা অনেকক্ষণ এইভাবেই ছিল। প্রিয়ার আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম, যেন ও কিছু লুকোচ্ছে বা কিছু বলতে চাইছে। আমি ওকে বুঝিয়ে বললাম, যদি কোনো সমস্যা হয় তাহলে যেন নির্দ্বিধায় আমাদের সঙ্গে কথা বলে। আমার মেয়ে আর আমার স্বামী দুজনেই বাড়িতে এসেছিল, তাই আমি একটি মজার ডিনার তৈরি করলাম। ডিনার শেষে আমরা সবাই ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিলাম। হঠাৎ প্রিয়া বলল, মা, আমি আজ বাবার ঘরে ঘুমাবো, তুমি আমার ঘরে ঘুমাও। ওর কথায় যে ছিল তাই আমিও বললাম, ঠিক আছে। আমি যখন প্রিয়ার ঘরে ঘুমাতে গেলাম তখন বুঝলাম সাধারণত প্রিয়া ওর বাবার সঙ্গে ঘুমাতো না এবং আগে ওর বাবার সঙ্গে এত কথা বলতো না। আজ হঠাৎ করেই ওর বাবার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর ইচ্ছা দেখে কিছুটা অবাক হলাম। ভাবলাম হয়তো ওর বাবার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়।
কিন্তু আমার ধারণা ছিল না যে প্রিয়া এবং তার বাবা আমার কাছে একটি বড় সত্য লুকাতে যাচ্ছে। প্রিয়া তার বাবার ঘরে গিয়ে ওকে আলিঙ্গন করল। বাবা ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে প্রিয়া? হঠাৎ আমার সঙ্গে ঘুমানোর ইচ্ছা কেন? প্রিয়ার মুখে চিন্তা আর অস্থিরতা স্পষ্ট ছিল। তিনি তাকে আশ্বস্ত করলেন, যা কিছু বলার নির্ভয় বলতে পারো। পরের দিন গ্রামের একটি মেলার আয়োজন করা হয়েছিল। সন্ধ্যায় প্রিয়া ওর বাবার সঙ্গে মেলায় গেল। ও কিছুক্ষণ আমাদের প্রতিবেশী আন্টির সঙ্গে থাকার পর মেলায় চলে গেল। কিন্তু ওকে যেতে দেখে আমার স্বামী একবারও আমাকে জিজ্ঞেস করলেন না আমি ওদের সঙ্গে যাচ্ছি কিনা। প্রিয়ার মুখে হাসি থাকলেও ওর বাবাকে রাগান্বিত দেখাচ্ছিল, বিশেষত গ্রামের মানুষের সামনে ওর পোশাক নিয়ে। ও একটা ছোট্ট স্কার্ট আর টপ পরেছিল। আমি প্রিয়াকে বললাম, প্রিয়া, এটা এমন শহর না যেখানে তুমি এভাবে পোশাক পরতে পারো। প্রিয়া শান্তভাবে বলল, মা, এটা আমার পোশাক, আর আমি যা চাই তা পরব। আমি এখানে অল্প সময়ের জন্য এসেছি এবং আমি নিজের মতো করে বাঁচতে চাই। ওর এই আত্মবিশ্বাস দেখে আমি অবাক হলাম। আমি প্রিয়াকে বোঝানোর চেষ্টা করলাম, আমি বুঝি তুমি নিজের মতো করে বাঁচতে চাও, কিন্তু এখানকার মানুষের চিন্তাভাবনা ভিন্ন। আমার স্বামীও তখন প্রিয়ার পক্ষে কথা বললেন, আমাদের উচিত তোকে নিজের মতো থাকতে দেওয়া। ও এখন বড় হয়েছে এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারে। আমাদের ওর জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। আমি লক্ষ্য করলাম আমার স্বামীর চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। আগে তিনিও এ বিষয়ে চিন্তিত থাকতেন, কিন্তু এখন তিনি ওকে সমর্থন করছেন। হয়তো অন্য শহরের জীবনধারা তার উপর প্রভাব ফেলেছে। আমি মনে মনে ঠিক করলাম মেয়ের সঙ্গে একান্তে কথা বলবো। তবে আজকের রাতে এইসব ভাবনা থেকে মুক্তি পেতে চাইলাম। কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম যে আমার স্বামীর ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসছে। ঘর থেকে বেরিয়ে দেখলাম ওর ঘরে আলো জ্বলছে। আওয়াজটা শুনে আমি ওর ঘরের দিকে এগিয়ে গেলাম, কারণ আমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমি শুনতে পেলাম কেন প্রিয়া এমনভাবে চিৎকার করছে। আমি ওর ঘরের দরজার কাছে যেতেই আমার হাত হঠাৎ করে দরজায় ধাক্কা খেয়ে গেল। আমি দরজায় টোকা দিতেই প্রিয়ার আওয়াজ বন্ধ হয়ে গেল। ঘরটা তখন অন্ধকারে ছিল। আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। মনে হচ্ছিল যেন আমি ঘুমের স্বপ্ন দেখছি, কিন্তু একই সঙ্গে বুঝতে পারছিলাম ঘরের আলো বন্ধ হয়ে গেছে। কোনো আওয়াজ না পেয়ে আমি ধীরে ধীরে রুমের দরজা খুললাম। মৃদু আলোতে দেখলাম তারা আরামে ঘুমাচ্ছে। আমিও পরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে প্রিয়াকে জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছো তো? প্রিয়া আমাকে আশ্বস্ত করে বলল, মা, আমি ঠিক আছি। তবে রাতে যে চিৎকার শুনেছিলাম সেটা নিয়ে ও কিছু বলল না, শুধু জানালো যে খারাপ স্বপ্ন দেখেছে। কিন্তু আমার মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক নয়। মনে হচ্ছিল কিছু একটা লুকানো হচ্ছে। সেদিন রাতে আমি ঠিক করলাম আমাকে খুঁজে বের করতে হবে আসলে কি ঘটছে। যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি আবার মনোযোগ দিয়ে শুনতে শুরু করলাম। আমার স্বামীর ঘর থেকে প্রিয়ার গলার আওয়াজ পেলাম। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল বাবা মেয়ের সম্পর্ক যেন এক নতুন মাত্রায় পৌঁছেছে। পরের দিন সকালে আমার স্বামী কাজে যাচ্ছিল বলে তাড়াতাড়ি নাস্তা তৈরি করে দিলাম। পরে দেখলাম প্রিয়া ঘরের মধ্যে হাঁটছে, কিন্তু ওর মুখটা ফ্যাকাশে। মনে হচ্ছিল ও খুব ক্লান্ত। আমি ওকে বললাম, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করে নিও, আজ একসাথে বাজারে যাই। কিন্তু প্রিয়া ক্লান্তিভরা কণ্ঠে বলল, মা, আজ আমি খুব ক্লান্ত, মার্কেটে যেতে পারবো না, তুমি একাই যাও। আমি বিকেল পর্যন্ত বিশ্রাম নিতে চাই। আমি বাজার থেকে ফিরে ঘরে ঢুকতে গিয়ে দরজা খুললাম, কারণ জানতাম প্রিয়া বিশ্রাম নিতে চায়। আমি মুদির ব্যাগগুলো একপাশে রাখলাম এবং রান্নাঘরে কিছু সবজি নিয়ে এলাম। রান্নাঘরের দিকে যেতেই ভেতর থেকে মৃদু একটা আওয়াজ শুনতে পেলাম। মনে করলাম প্রিয়া হয়তো ঘুম থেকে উঠে গেছে। রান্নাঘরে ঢুকে আমি যা দেখলাম তাতে চমকে উঠলাম। প্রিয়া তার হাতে ময়দা মাখছে আর তার বাবা ওর পাশে দাঁড়িয়ে আছেন, ময়দা মাখাতে সাহায্য করছেন। আমি কখনো দেখিনি ওদের দুজনের মধ্যে এমন ঘনিষ্ঠতা। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন ওদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন এসেছে, যা আগে কখনো ছিল না। আমি লক্ষ্য করছিলাম যে বাবা মেয়ের মধ্যে কি চলছিল। হঠাৎ দেখলাম প্রিয়ার বাবা ওকে বলছেন, দেখো, এভাবে আটা মাখতে হয়। আজ আমার স্বামী কাজে বেরিয়েছিলেন। সাধারণত তিনি কাজে গেলে কয়েকদিন পর বাড়ি ফিরতেন, কিন্তু সেদিন তিনি অপ্রত্যাশিতভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন, যা আমার কাছে একটু অদ্ভুত লাগছিল। রাতে প্রিয়া সবসময় তার বাবার ঘরে ঘুমাত, আর আমি প্রিয়ার ঘরে। তার বাবার আচরণে কিছু একটা অস্বাভাবিকতা ছিল, যা আমাকে সন্দেহ করতে বাধ্য করেছিল। সেদিন রাতে আমি আবারও প্রিয়ার বাবার গলা শুনলাম, প্রিয়া, আমি আজ তোমাকে আটা মাখানো শিখিয়েছি,
কিন্তু তোমার শেখার অনেক কিছু বাকি আছে। ভবিষ্যতে তোমার জন্য আরও কিছু আছে যা আমি শিখাবো। তুমি আজ রাতে প্রস্তুত থেকো। তার কথা শুনে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। বুঝতে পারলাম না তিনি আসলে কি বলতে চাইছেন। প্রতিদিনের মতো প্রিয়া আবারও তার বাবার ঘরে ঘুমাতে গেল, আর আমি ওর ঘরে রইলাম। তবে সেদিন রাতে আমি ঠিক করলাম কিছু একটা খুঁজে বের করব। রাত গভীর হলে আমি ঘর থেকে বেরিয়ে ওদের ঘরের দিকে মনোযোগ দিলাম। দেখলাম ঘরের আলো জ্বলছে। আমি বাইরে দাঁড়িয়ে শুনলাম আমার শনি বলছেন, প্রিয়া, তুমি কি প্রস্তুত? প্রিয়া উত্তর দিল, পাপা, আমি এখনই বিয়ে করতে চাই না। ওর কথা শুনে আমি একটু অবাক হলাম। এরপর আমার স্বামী বললেন, তুমি যদি আমার কথা শোনো, এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে। প্রিয়ার কাঁপা কণ্ঠে বলল, বাবা, আমি আগে থেকেই সমস্যায় আছি। আপনি আমাকে এমন কিছু করতে বলছেন যা আমি বুঝতে পারছি না। প্রিয়ার কণ্ঠ শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। আমার মনে হচ্ছিল কিছু একটা লুকোনো হচ্ছে। প্রিয়ার বাবার গলা শুনতে পেলাম, প্রিয়া, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর আমি প্রিয়ার কান্নার শব্দ শুনতে পেলাম। সে বলছিল, বাবা, আমি আর থাকতে পারলাম না। দরজার কাছে গিয়ে টোকা দিলাম। দরজা খুলে যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। প্রিয়া আর তার বাবা ভেতরে ছিলেন। দৃশ্যটা অদ্ভুত ছিল। মুহূর্তেই বলতে পারলাম এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। আমি দ্রুত দরজা বন্ধ করে বাইরে চলে গেলাম। শ্বাস নিতে পারছিলাম না। বুঝতে পারছিলাম এটা আরেকটা দিনের মতো নয়। মনে হলে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমার মেয়ে প্রিয়া সাজগোজ করে ঠিক যেন বিয়ের কোণের মতো বসে আছে, আর আমার স্বামী তার গায়ে গয়না পরিয়ে দিচ্ছে। এ দৃশ্য দেখে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ চিৎকার করে উঠলাম, এখানে কি হচ্ছে? আমার স্বামীও আমার উপস্থিতিতে অবাক হয়ে গেল এবং বলল, সুমি, তুমি এখানে কি করছো? আমি অবিলম্বে প্রিয়ার দিকে ফিরে জিজ্ঞেস করলাম, তুমি কোণের মতো সেজেছ কেন? আমার মন রাগে ফেটে যাচ্ছিল। আমি বললাম, তোমরা সব সীমা অতিক্রম করেছ। এটা কি হচ্ছে? এমন কাজ কেন করছো? আমার চিৎকার শুনে প্রিয়া কান্নায় ভেঙে পড়ল এবং বলল, মা, তুমি কি বলছো? কেন আমাদের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করছো? ওর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে গেলাম। তারপর বললাম, আমি সব শুনেছি। তুমি আর তোমার বাবার কথাবার্তা, রান্নাঘরে বিকেলে যা দেখেছি, সব কিছু জানি। আমার স্বামী তখন বললেন, সুমি, শান্ত হও। তুমি যা ভাবছ তা সত্য নয়। আমাদের মেয়েটি কঠিন সময় পার করছে, আমি শুধু ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমি বললাম, তুমি বলছো তুমি এমন কিছু করে ওকে সাহায্য করার চেষ্টা করছো যা একেবারেই অনুচিত? আমার স্বামী শান্ত গলায় বললেন, সুমি, তুমি যা ভাবছ তা আমরা করিনি। দেখছো, তা সবসময় সত্য নয়। পুরো সত্যটা শুনতে হলে আগে তোমার মনকে শান্ত করতে হবে। আমার ভেতরের রাগ সামলে নিয়ে আমি শুনতে লাগলাম। আমার স্বামী বললেন, আমাদের মেয়ে প্রিয়া যখন হোস্টেলে ছিল তখন তার এক ছেলের সাথে পরিচয় হয়েছিল। সেই ছেলেটি তাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল। তারা অন্য শহরে চলে গিয়েছিল এবং সেখানে স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে। কিন্তু ছেলেটি বিশ্বাসযোগ্য ছিল না। একদিন সে প্রিয়ার টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। প্রিয়া যখন বুঝতে পারে ছেলেটির আসল উদ্দেশ্য, তখন সে অনেক কষ্টে আমাদের কাছে ফিরে আসে। তার জীবনে একটা বড় ধাক্কা লেগেছিল, এমনকি সে নিজেকে শেষ করার কথাও ভেবেছিল। কয়েকদিন আগে প্রিয়া আমাকে ফোন করে সব বলেছিল। আমি তখনই তাকে শান্ত করি এবং বাড়ি ফিরে আসতে বলি। আমার স্বামী আরও বললেন, প্রিয়া যখন বাড়ি ফিরল, আমি ওকে কিছু কাজে ব্যস্ত রাখতে চেয়েছিলাম যাতে তার মন অন্যদিকে যায়। তাই ওকে ময়দা মাখানো শেখাচ্ছিলাম, সাজগোজের মাধ্যমে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। এসব ছোট ছোট কাজ ওকে ব্যস্ত রাখে, তার মনকে বিভ্রান্ত করে এবং মানসিকভাবে স্বস্তি দেয়। আমি শুধু ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি তা ভুলভাবে বুঝেছ। আমি সব শুনে স্তব্ধ হয়ে গেলাম। বুঝতে পারলাম আমি পরিস্থিতিটাকে ভুলভাবে দেখেছিলাম। আসল উদ্দেশ্য ছিল প্রিয়ার মানসিক শক্তি ফিরিয়ে আনা, যাতে সে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে পারে। এইসব শুনে আমি বুঝতে পারলাম যে প্রিয়া অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। আমি এবং আমার স্বামী মিলে ঠিক করলাম যে ওকে এই মানসিক যন্ত্রণা থেকে বের করে আনতে হবে। একজন অভিভাবক হিসেবে প্রিয়ার বাবাও একইভাবে তার পাশে দাঁড়িয়েছে, কারণ এই ধরনের পরিস্থিতিতে মা-বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি সমাজে ছেলে ও মেয়ের মধ্যে সম্পর্ক তৈরি হলে নানা ধরনের ঘটনা ঘটে। শুরুতে সবকিছু ঠিক থাকলেও সময়ের সাথে সাথে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এবং কখনো কখনো তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্তও নিতে পারে। কিন্তু এই বিচ্ছেদ মেয়েটির জন্য মানসিকভাবে কষ্টকর হয়ে উঠতে পারে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।
একদিন যখন আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এলাম তখন খেয়াল করলাম যে আমি আমার পোশাকগুলো বাথরুমে রেখে এসেছি। আমি দ্রুত ফিরে গেলাম পোশাকগুলো আনতে, কিন্তু তখন আমি দেখতে পেলাম যে আমার দেবর আমার পোশাকগুলো হাতে ধরে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে দ্রুত তার হাত থেকে পোশাকগুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মুখ নিচু করে চলে এলাম। পরে যখন আমি রান্নাঘরে রান্না করছিলাম তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে কিছু আজব কথা বলল। সে বলল, আপনার পোশাক থেকে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। এই ধরনের মন্তব্য শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমার স্বামী ফোন করে জানালেন যে তিনি রাতে বাড়ি ফিরতে দেরি করবেন। আমি ভেবেছিলাম এটা আমার দেবরের সাথে কথা বলার সুযোগ হতে পারে। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি দেবরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম এবং দরজায় নক করলাম। সে দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, ভাবি, আপনি এখানে? আমি বললাম, তোমার ভাই আজ রাতে দেরি করে আসবে। আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তারপর আমি আমার ঘরে ফিরে এলাম এবং দরজা খোলা রেখে শুয়ে পড়লাম, যাতে কেউ সন্দেহ না করে। কিছুক্ষণ পর আমার দেবর হালকা টোকা দিল দরজায়। আমি বললাম, এসো, দরজা খোলা আছে। সে ঘরে এসে আমার পাশে বিছানায় বসে পড়ল। আমি তখন একটি সুন্দর লালা রঙের নাইট ড্রেস পরেছিলাম। দেবর কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, ভাবি, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তেমন কিছু বললাম না, শুধু তাকে দেখছিলাম। তারপর বলল, ভাবি, আপনি কি কিছু বলতে চেয়েছিলেন? আমি তার দিকে এক ভালোবাসাময় দৃষ্টিতে তাকালাম এবং উঠে তার কাছে গিয়ে বসে পড়লাম। তার হাত দুটি ধরে বললাম, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না দয়া করে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম প্রিয়া। আমি 23 বছর বয়স। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। বিয়ের পর একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে এখন আরও সুন্দর লাগে। আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হল। আমি আমার স্বামী, শাশুড়ি এবং দেবরের সঙ্গে থাকি। আমার দেবর প্রায় আমারই বয়সী, প্রায় 18 বা 19 বছর হবে। সে সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করে এবং কখনো কখনো আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে। আমার মনে হতো সে আমাকে মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু কখনো মুখে তা বলার সাহস পায়নি। কিন্তু সারাদিন দেবর আমার পিছনে পড়ে থাকে, মনে হতো সে আমাকে কিছু বলতে চায়। একদিন সে আমাকে বলল, ভাবি, আমি কিছু বলতে চাই। সে ঘরের চারপাশ ভালো করে দেখছিল, যেন কিছু খুঁজছে। আমি বললাম, হ্যাঁ, বলো, কি কাজ আছে? আমি সবসময় তোমার সাহায্য করতে প্রস্তুত। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। এটা শুনে তার মুখে এক হাসি ফুটে উঠল। সে বলল, ভাবি, আমি বিয়ে করতে চাই। আমি হেসে বললাম, এটা তো খুব ভালো কথা, কিন্তু বিয়ের জন্য তো একজন মেয়ের প্রয়োজন। তখন সে বলল, ভাবি, তাই তো আমি আপনার কাছে এসেছি। আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। দেবর বলল, ভাবি, আমি আপনার মতো একজন মেয়েকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি মনে মনে হাসলাম, কারণ আমি বুঝতে পারলাম সে আসলে আমার বোনের কথা বলছে। আমার বোন আমার থেকে একটু ছোট এবং আমার দেবরের জন্য উপযুক্ত ছিল। তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র 2 বছর। দেবর আমাকে তার কল্পনার মেয়ের গুণাবলী বলতে লাগল, যেমন সে কি চায়। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার পছন্দ অনুযায়ী একজন মেয়ে খুঁজে দেব, শুধু বিয়েতে রাজি হও। তারপর আমি সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। আমার দেবর এই কথা শুনে কিছুটা খুশি হলেও সে চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, ভাবি, আপনার কাছে একটা কথা বলতে চাই, তবে অনুগ্রহ করে রাগ করবেন না। আমি এমন কাউকে বিয়ে করতে চাই যার চরিত্র এবং স্বভাব একেবারে আপনার মতো হবে, আপনার মতো তো সুন্দর হবে। আমি মৃদু হাসি দিয়ে বললাম, আমি জানি তুমি আমার ছোট বোন তানিয়াতে পছন্দ করো। কিন্তু সে মাথা নেড়ে বলল, না ভাবি, আপনি আমার কথার আসল অর্থ বুঝতে পারেননি। এই কথা বলে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম, হয়তো সে লজ্জায় তানিয়ার নাম বলেনি এবং সেই কারণেই সে কথা না বলে চলে গেল। আমি সিদ্ধান্ত নিলাম যে প্রথমে আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো, তারপর আমার দেবরকে এই খবর জানাবো। পরের দিন আমি দেবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যি তানিয়াকে পছন্দ করো? সে লজ্জায় পেয়ে বলল, ভাবি, তানিয়া আর আমি, এটা তো আকাশে চাঁদ ছোঁয়ার মতো ব্যাপার। আমি নিজেকে তার উপযুক্তই মনে করি না।
তার এই কথা শুনে আমি বুঝতে পারলাম আসলে সে আমার বোনকে পছন্দ করে, কিন্তু সাহস করে প্রকাশ করতে পারছে না। পরের দিন আমি আমার মায়ের কাছে গিয়ে বিশ্বাসটা জানালাম এবং তার মতামত নিলাম। মা বললেন, বাহ, আমাদের কোনো আপত্তি নেই। তোমার বোন যদি সেখানে সুখী হয় তাহলে আমরাও খুশি। তবে তুমি তোমার দেবরের সাথে ঠিকমতো কথা বলে নিও, যেন তার কোনো সমস্যা না হয়। আর একই পরিবারে 2 মেয়ে থাকবে, এটা তো ভালো কথা। তুমি তোমার ছোট বোনের খেয়াল রাখতে পারবে। আমি বললাম, দেবর নিজেই আমার সাথে এই কথা বলেছে, তার আপত্তি হওয়ার কোনো কারণ নেই। এরপর আমি আবারও আমার দেবরের সাথে কথা বললাম, কিন্তু সে বলল, ভাবি, আপনি আমার কথার মানে কেন বোঝেন না? রাতে আমি তার ঘরে গিয়ে জানতে চাইলাম আসলে সে কি চায়। সে বলল, ভাবি, আমার আপনার বোনের প্রতি কোনো আগ্রহ নেই, আমি শুধু মজা করছিলাম। তার এই কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। যদি সে আমার বোনকে পছন্দ না করত, তবে কেন সে আমার আশেপাশে সে ঘুরে বেড়াত এবং আমার সাথে কেন এত কথা বলতো? যদি সত্যিই তাকে বিয়ে করতে হতো, তাহলে সে নিজের পছন্দের কোনো মেয়ের নাম বলতেই পারত। অন্তত আমার বোনকে অপমানিত হতে হতো না। আমি কিছু না বলে উঠে চলে আসার চেষ্টা করছিলাম, কিন্তু তখনই সে হঠাৎ আমার হাত ধরে ফেলল। এই আচরণে আমি রেগে গেলাম। হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি করছো? নিজেকে সামলাও। আমি তোমার ভাবি, আর তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। সে বলল, ভাবি, তাতে কি হয়েছে? আমিও আপনাকে বড় বোনের মতো দেখি, মায়ের মতোই সম্মান করি। এখন শুধু আমার এই ছোট্ট কাজটি করে দিন, আমার বিয়ের ব্যবস্থাটি করে দেন। আমি তাহলে বুঝো আপনি আমাকে সব দিয়েছেন। তার কথায় আমি বিচলিত হয়ে দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। মনটা খুব অস্বস্তি করতে লাগল। কিছুক্ষণ পর আমার স্বামী ঘরে এলেন এবং আমার চিন্তিত মুখ দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? এত চিন্তিত কেন? আমি তাকে পুরো ঘটনাটা বললাম, কিভাবে সাম্প্রতিক সময়ে দেবরের আচরণ অদ্ভুত হয়ে উঠেছে এবং সে প্রায়শই বাইরে সময় কাটায়। আমার কথা শুনে স্বামী বললেন, আমি নিজেও লক্ষ্য করেছি, সে তোমাকে একটু বেশি খেয়াল করে দেখছে। দেখো, ও আমার ভাই, কিন্তু ও বড় হচ্ছে। তুমি ওর কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। এই কথাগুলো শুনে আমি কিছুটা সান্ত্বনা পেলাম, কারণ কেউ অন্তত আমার মতো চিন্তা করছে। আমার শাশুড়ি অবশ্য তাকে এখনো ছোট বাচ্চা মনে করেন, কিন্তু আমি ভেতর থেকে সবকিছু বুঝতে পারছিলাম। পরের দিন আমার স্বামী বাড়িতে ছিলেন না। আমি তখন নিজের ঘরে ছিলাম। স্বামীর অনুপস্থিতিতে সাধারণত আমি ঘরের বাইরে খুব একটা যাই না। হঠাৎ দরজায় নক হলো। দরজা খুলে দেখি আমার দেবর দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ট্রে ছিল, তাতে বিস্কুট আর চায়ের কাপ রাখা ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কেন এনেছ? কেউ এসেছে নাকি? সে হাসি দিয়ে বলল, না ভাবি, এমন কিছু নয়। ছোট ভাই তার বড় বোনের সাথে বসে চা খেতে চায়। আমি বললাম, চলো ড্রয়িং রুমে গিয়ে বসি। কিন্তু সে বলল, না ভাবি, আমি এখানে আপনার সাথেই বসে চা খেতে চাই, একটু কথা বলতে চাই। তারই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম এই নিয়ে নতুন কোনো সমস্যা তৈরি না হোক। সে চুপচাপ আমার পাশে বসে চা খেতে থাকল। তারপর বলল, ভাবি, আপনি চা খাবেন না? আমি তাকে চা খেতে বললাম এবং সে বলল, আমি যাওয়ার আগে আপনি চা খান। তার এই আচরণেই আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। সে জোর করায় আমি চা আর বিস্কিট খেলাম, আর আমি তার সাথে কথা বলতে থাকলাম। দেবর আমাকে বলল, ভাবি, আমি যদি আগে ভুলভাবে কিছু বলি তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি কিছু ব্যক্তিগত সমস্যায় ছিলাম, তাই সেদিন কথাগুলো এমনভাবে বলে ফেলেছিলাম। আজ চা আর কেক এনেছি, যাতে আপনি বুঝতে পারেন আমি আপনাকে কতটা সম্মান করি। তার কথা শুনে আমার একটু হাসি পেল। আমি হাসি মুখে চা খেলাম এবং বিস্কিটও খেয়ে নিলাম। কিন্তু চা খাবার কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ভারী হতে লাগল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। দেবরের মুখটা শুধু আমার চোখের সামনে ঘুরছিল। ঠিক তখনই শাশুড়ি ঘরে ঢুকলেন। তার মুখটাও শেষবারের মতো মনে পড়ল। তারপর কি হলো কিচ্ছু জানি না। যখন আমার চোখ খুলল, তখন বিকেল 4টে বাজে। আমার স্বামী আমার পাশে বসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ কিভাবে অজ্ঞান হয়ে গেলে? নাকি ঘুমিয়ে পড়েছিলে? আমি বললাম, হ্যাঁ, হঠাৎ করেই আমার খুব ঘুম পেয়েছিল। মনে হয় আমার দেবর চার বিস্কিট নিয়ে এসেছিল, সেগুলো খাওয়ার পর থেকে আমার ঘুম পেয়েছিল। জানি না তখন আমার কি হয়েছিল। মনে হয় দেবর চায়ে কিছু মিশিয়েছিল। আমার কথা শুনে স্বামী চিন্তায় পড়লেন। বললেন, দেবর সত্যি তোমার জন্য চা নিয়ে এসেছিল? ও তো আমার ভাই, তোমার জন্য এমন কিছু করবে কেন? তাছাড়া মাও তো তখন ঘরেই ছিলেন। হতে পারে তুমি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলে, তোমার এত চিন্তা করার দরকার নেই। স্বামীর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কিন্তু সত্যি বলতে আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল।
আমার খুব ভয় হচ্ছিল, কারণ জানি না ঘুমানোর পর আমার সাথে কি কিছু খারাপ হয়েছে নাকি, কারণ দেবর তো সবসময় আমার পিছনে ঘুরঘুর করত। আমার শাশুড়ির উপস্থিতিতে আমার মনে আর কোনো সন্দেহের সুযোগ ছিল না। আমি যখন তার সাথে কথা বললাম তখন তিনি কিছু অস্বাভাবিক কিছু বললেন না। তিনি একজন ভালো মানুষ, কারোর ক্ষতি বা খারাপ কিছু ভাবতেন না। আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো তখন আমার সাথে ছিলেন, কিছু অদ্ভুত দেখেছেন কি? তিনি উত্তর দিলেন, বোমা, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলে। তোমার দেবর বলছিল হয়তো তোমার দুর্বলতা হয়েছে, তাই বিশ্রাম নেওয়ার দরকার। আমি তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না ঠিক কি হয়েছিল। কিছুদিন এভাবেই কেটে গেল। একদিন রাতে আমি আর আমার স্বামী পরিবারের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। হঠাৎ আমার চোখ জানলার দিকে চলে গেল, আর দেখলাম যেন কেউ জানলার পাশ থেকে দ্রুত সরে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ জানলাটা বাড়ির ভেতরের দিকে ছিল, আর মেইন গেট তো রাতের বেলা সবসময় তালা দেয়া থাকে। আমি নিশ্চিত ছিলাম যে এটি আমার দেবর ছাড়া আর কেউ হতে পারে না। তবে আমি তখনই আমার স্বামীকে এ ব্যাপারে কিচ্ছু বললাম না। প্রথমে আমার দেবরের আসল সমস্যাটা কী তা বুঝতে চাইলাম। তার এমন অদ্ভুত আচরণের পেছনের কারণটা জানাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একদিন আমি গোসল করে বাথরুম থেকে বের হয়ে দেখলাম যে ভুল করে আমার জামাকাপড় বাথরুমেই রেখে এসেছি। তাড়াতাড়ি ফিরে গিয়ে কাপড়গুলো নিতে গেলাম। তখন দেখি আমার দেবর হাতে আমার পোশাকগুলো ধরে রয়েছে। আমি কিছুটা বিস্মিত হয়ে তার হাত থেকে কাপড়গুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মাথা নিচু করে সরে এলাম। পরে যখন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে হঠাৎ অদ্ভুত কিছু বলল। সে বলল, তোমার পোশাক থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। আমি তাকে কিছু বললাম না, আমি তাকে সেখান থেকে চলে যেতে বললাম। আমার কথা শুনে সে চলে গেল। পরের দিনই দেবর এসে আমাকে বলল, ভাবি, মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে আমার একটা কাজ আছে, আজ সেই কাজের সময় এসে গেছে, এখন আপনাকে আমার সাথে যেতে হবে, তাড়াতাড়ি প্রস্তুত হন। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কোথায় যাচ্ছি আগে বলো, নইলে আমি যাব না। আমার কথা শুনে সে মাথায় হাত দিয়ে বলল, চলুন, আগে মাকে বলিও না, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না, কারণ মা সবসময় আমাকে নিয়ে সন্দেহ করেন। সে একটু বিরক্তির স্বরে কথা বলছিল, আর আমি বুঝতে পারলাম হয়তো আমার তাকে এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি, তাই চুপ হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, যেমন তুমি বলছো তেমনই করব। সে খুশি হয়ে গেল। আমরা বাইকে উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তার বাইকে উঠা দেখে সে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আমার কিছুটা অস্বস্তি লাগছিল। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? সে উত্তরে বলল, ভাবি, আমি একজন মেয়েকে খুব পছন্দ করি, আর এই পছন্দ সাধারণ নয়। আমি তাকে খুব গভীরভাবে ভালোবাসি। দুনিয়াতে একমাত্র সেই মেয়েটাই আছে যাকে আমি মন থেকে ভালোবাসি, কিন্তু আমি জানি আমার মা কখনই তাকে মেনে নেবেন না।